এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপিসি যে পরীক্ষা হয়েছিল সেখানে 6 জুনের যে থার্ড শিফটের ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো আজকে সলভ করব। এর আগে আমরা একটা শিফট দিয়েছি, সেটা ছিল 6 এর ফার্স্ট শিফট নিয়ে আলোচনা করেছি। সেই সেটটি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন আছে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা রয়েছে সেই হ্যাঁ সেকেন্ড শিফট ঠিক আছে না। এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপিসির একটি সেটের ম্যাথ সলিউশন করব। সেই শিফটটি হলো থার্ড শিফট 6 জুনের, সেই ম্যাথ সেট সলভ করব। এর আগে আমরা একটা শিফট দিয়েছি, সেই শিফটটি তোমরা দেখবে যারা শিফটে পরীক্ষা দিয়েছো। 6 জুনের একটা শিফটে সলভ করা দেওয়া হয়েছে। তবে আজকে শিফটটি দেখো কি কি রয়েছে। প্রথম যে অঙ্ক দেওয়া রয়েছে 2295 মিটার বৃত্তাকার দৌড়ে সিদ্ধার্থ 85 সেকেন্ডে এক রাউন্ড শেষ করে, যশ শেষ করে 45 সেকেন্ড রাউন্ডে। যদি পরিধিটি বিপরীত দিকে চলে তাহলে পরিধিতে কতগুলি বিলস্থল থাকবে? তাহলে টোটাল ডিস্টেন্স একটা বৃত্তাকার পথে দুজনে ঘুরছে, আর সিদ্ধার্থ টাইম লাগে 85 সেকেন্ড এবং যশের টাইম লাগে 45 সেকেন্ড এক রাউন্ড পূর্ণ করতে। এই টোটাল রাউন্ডটার পরিধি দেওয়া রয়েছে 2295 মিটার। এখানে বের করতে বলেছে যদি পরিধিটি বিপরীত দিকে চলে, তাহলে যদি পরিধি বিপরীত দিকে চলে তাহলে পরিধিতে কতগুলি বিলস্থল থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা তো ফিক্সড, একটা বৃত্ত চক্কর করছে। ডিস্টেন্স যখন ফিক্সড হয় আমাদের এখানে টাইমের রেশিও দেওয়া রয়েছে দুজনের ক্ষেত্রে। প্রথম জন হলো এস আর পরের জন ওয়াই, ওয়াই ফর যশ আর এস ফর সিদ্ধার্থ। তাদের টাইমের রেশিও একটা আমাদের সম্পর্ক দেওয়া, সেটা হলো 85 আর 45। সিদ্ধার্থ 85 মিনিট চক্কর কাটে এক চক্কর, আর যশ 45 মিনিটে এক চক্কর কাটে। এই হলো 45 সেকেন্ডে টাইমের একটা রেশিও আমাদের দেওয়া রয়েছে। যেহেতু ডিস্টেন্স ফিক্সড, একটাই বৃত্ত চক্কর করে, টাইমের সঙ্গে স্পিডের সম্পর্ক হবে নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক। তাহলে স্পিডের সম্পর্ক তার উল্টে যাবে, তাহলে স্পিডের সম্পর্ক হবে 45 আর 85। এটা হলো স্পিডের সম্পর্ক। কেন? যখন ডিস্টেন্স ফিক্স থাকে তখন স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক। তাহলে টাইমের রেশিও 85:45, তাহলে স্পিড তার উল্টে যাবে 45:85। যখন ডিস্টেন্স ফিক্সড, একে যদি আমরা ছোট করি এখন 5 নং 45, 5 নং 85। আমাকে বের করতে পরিধিতে কতগুলি মিলনস্থল হবে। যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, একই দিকে গেলে আমরা কি করি, বিয়োগ করি, আর বিপরীত দিকে গেলে আমরা যোগ করি। তাহলে এই দুটোকে আমি যোগ করে দেবো, 9 আর 17 যোগ করলে হয় 26। তাহলে কতবার মিলনস্থলে মিট করবে তারা? 26 বার। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এখন পরীক্ষা সবসময় কি এই অনুপাতটা হবে 26? না, 26ও হতে পারে বা 26-এর কোনো মাল্টিপল থাকতে পারে। এখন দেখো আমাদের এখানে 26-এর মাল্টি, যদি 26 না থাকতো 26-এর কোনো গুণিতক থাকতো, কিন্তু 26-এর তো গুণিতক ডাইরেক্ট 26ই অ্যান্সার। তো এটা কি করতে হবে, 26 না থাকলে 52 থাকতো, এরকম 26-এর মাল্টিপল, তখন সেটাকে আমরা ঠিক করতে হবে। তাহলে মনে রাখতে হবে 26 অথবা 26-এর মাল্টিপল হবে এর অ্যান্সার। 15 বছর পর পুত্রের বয়স তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:3। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে কত? এই টাইপের অঙ্কের জন্য একটা বেস্ট ওয়ে হলো অপশন টেস্ট করা। তাহলে কোশ্চেনে যে কন্ডিশন রয়েছে সেটা আগে বুঝে নিই। 15 বছর পর পুত্রের বয়স, এটা কিন্তু বুঝতে হবে, এখানে কন্ডিশনে কিন্তু জট রয়েছে। আর পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান, তাহলে কন্ডিশনে কি দেওয়া রয়েছে, 15 বছর পর পুত্রের বয়স আর পিতার বর্তমান বয়স। এটা বুঝতে হবে তোমাকে, দুজনেরই কিন্তু বর্তমান বয়স নয়, এদের অনুপাতটা দেওয়া রয়েছে 2:3। এখন বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে কত? এই টাইপের অঙ্ক করার জন্য কি আমরা অপশন টেস্টের সাহায্যে করব। তাহলে প্রথমে দেখো 45 হলো পিতার বয়স, ফার্স্ট কন্ডিশন নিয়ে আমি চেক করছি এ নম্বর অপশন নিয়ে। এ নম্বর অপশনে পিতার বয়স দেওয়া রয়েছে 45 আর পুত্রের বয়স দেওয়া রয়েছে 15। তাহলে কি বলেছিল, 15 বছর পর পুত্র আর পিতার অনুপাত হবে 2:3। তাহলে 15 বছর পর মানে তাহলে পুত্রের সাথে আমাকে 15 যোগ করে নিতে হবে। তাহলে 15 যোগ করলে 30, আর এখানে পিতা যেটা সেটাই থাকবে। এবার অনুপাত করো, 3 × 45, 15। তার মানে অপশন এতে মিলে গেল। তার সঠিক উত্তর হলো আমাদের 45। আর কোনো পরের কন্ডিশন চেক করার দরকার নেই। চেক করার দরকার নেই মানে কি, প্রথমটাতে মিললো তাই হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমি বলতে পারি। এখন পরেরগুলোকে চেক করে নিই, সেটা দেখো। তাহলে পরেরগুলো চেক করে যদি না মেলে তখন আমি পরের কন্ডিশনটা চেক করবো, যে 5 বছর আগে
পিতার বয়স পুত্রের বয়সে 4 বছর, এই কন্ডিশনটা। তারপরে প্রথম কন্ডিশন দিয়ে সবগুলো অপশন চেক করে নিই আমি। প্রথম কন্ডিশন দিয়ে প্রথম অপশনটা আমাদের মিলে গেল, এখন তৃতীয় দ্বিতীয় যে চতুর্থ কন্ডিশনে সেগুলো দেখি মেলে কি। তাহলে দ্বিতীয় কন্ডিশনে বলা রয়েছে পিতার বয়স 40 বছর দ্বিতীয় কন্ডিশনে, আর পুত্রের বয়স হলো 10 বছর। এখন আমাকে বলা হয়েছে বলছে 15 বছর পর পুত্র, তাহলে পুত্রের সাথে আমাকে 15 যোগ করতে বলা হয়েছে, তাহলে 15 10 25। এবার অনুপাত করো দেখি, 40:25, পাতাটা 40, 5:5, 8:5। প্রথম কন্ডিশনে আমাদের বলছিল 2:3 অনুপাতে হবে, বাবার বয়স 3 হবে আর পুত্রের বয়স 2 হবে, কিন্তু এটা মিললো না। তাই এটা কি পরের কন্ডিশনটা আমাদের তখন আর চেক করার দরকার নেই, তাই এটা আমাদের কাটা। একই রকম ভাবে আমরা সি নম্বর অপশন নিয়ে ট্রাই করবো। তাহলে বাবার 32 আর ছেলের সঙ্গে 15 যোগ করতে হবে, 8 আর 15 যোগ করলে হয় আমাদের 23, তাহলে 32:23 হলো এখন অনুপাত। কিন্তু আমাদের আশা উচিত 2:3, মিললো না, তার মানে এটা আমাদের ক্যান্সেল। একই রকমের পরেরটা, বাবারটা সেম থাকবে আর ছেলের সঙ্গে 15 যোগ হবে, 20 আর 15 যোগ করলে 35। এবার অনুপাত করো, 5 7 35, 5 10 10, মিললো না, 10:7। তাহলে আমাদের সঠিকভাবে বলতে পারি আমি অপশন এ হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। যদি কোনো একটা অপশন পরেতে 2:3 আসতো, তখন আমাকে এই সেকেন্ড কন্ডিশনটা নিয়ে চেক করতে হতো, গুণের কন্ডিশনে 4 গুণ বলেছে, এই কন্ডিশনটা চেক করতে হতো। 9.8:14.7 ইকুয়াল টু 15:x হলে x এর মান কত? এটা সমানুপাতের অঙ্ক, তাহলে এটাকে আমি লিখতে পারি 9.8/14.8। সমানুপাতকে আমি সমান সমান আকারে লিখতে পারি, ইকুয়াল টু 15 তাহলে x এর মান আমাকে বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু 14.8 ইন্টু 15 ডিভাইডেড বাই 9.8, এই দশমিক দশমিক উঠলো। দেখো কি দিয়ে কাট, 7 দোকানে 14, 14 দোকানে 98, 2 দিয়ে কাটাকাটি করে দেখো 9.8, এটা 147 হবে। তো 7 দিয়ে আমরা কাটাকাটি করি, 7 14 98, 7 দোকানে 14, 7 7, আবার 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 7 21, 7 দোকানে 14, 3 15 45, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 22.5 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর, অপশন সি। 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করেন যে 4 ঘন্টা 15 মিনিটে সাইকেল চালানোর পর তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব ছিল অবশিষ্ট দূরত্বের 4/3 অংশ, তবে তার গতি কত? তাই টোটাল ডিস্টেন্স দেওয়া রয়েছে 35 কিমি। একজন লক্ষ্য করেন যে সে 4 ঘন্টা 15 মিনিটে সাইকেল চালানোর পর, তিনি 4 ঘন্টা পর সাইকেল চালিয়েছে, সাইকেল চালিয়েছে, টাইম আমাদের দেওয়া রয়েছে 4 ঘন্টা 15 মিনিট, তাহলে 15/60, তাহলে 15 15, 4 4 60, 4 4 16, একে 17/4 ঘন্টা, তাহলে তিনি 17/4 ঘন্টা সাইকেল চালিয়েছেন। কিন্তু কন্ডিশনে বলা রয়েছে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব ছিল অবশিষ্ট দূরত্বের 4/3 অংশ। তাহলে অবশিষ্ট দূরত্বকে যদি আমরা 3 ধরি, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব তাহলে কত ছিল, যেটা তিনি গিয়েছিলেন, সেটা হবে 3 এর 4/3, মানে 4 অংশ। এই যে দুটো অংশ নিয়েই টোটাল ডিস্টেন্স, তাহলে 35 কিমি। তাহলে আমি এই দুটোই অনুপাতে যদি বলি 3:4, এই টোটালটা, এই দুটোর যোগফল মানে টোটাল ডিস্টেন্স, এটার মানে হলো 35। তাহলে একের ভ্যালু এখানে বের করতে হবে আমরা 5, তাহলে রিমেইনিং ডিস্টেন্স দিয়েছিলেন তিনি 3 5 15 কিলোমিটার, মানে প্রথমে, তারপরে গিয়েছিলেন 4 5 20। তাহলে প্রথমে তিনি কি গিয়েছিলেন, এক ব্যক্তি লক্ষ্য করেন 4 ঘন্টা 15 মিনিটে সাইকেল চালিয়ে গিয়েছেন এবং অতিক্রান্ত দূরত্ব ছিল অবশিষ্ট দূরত্বের 4/3 অংশ, এটা হলো অবশিষ্ট দূরত্ব। তাহলে তিনি সাইকেল চালিয়ে গিয়েছিলেন কতটুকু, তাহলে আমি বলতে পারি 20 কিলোমিটার। সাইকেল চালিয়ে গিয়েছেন, এটা তিনি সাইকেল চালিয়ে গিয়েছেন 20 কিলোমিটার, আর অবশিষ্ট হলো 15। এখানে আমাকে সাইকেল চালানোর ডিস্টেন্স নিয়ে কাজ করতে হবে। কারণটা হলো এই যে সাইকেল চালিয়ে 20 কিলোমিটার, কেন আমি সাইকেলেরটা নিলাম, কারণ কি তার গতিবেগ বের করতে বলছে। তাহলে গতিবেগ বের করতে গেলে আমাদের সময়ের দরকার, তাহলে সময়টা কিসের সময় দেওয়া রয়েছে, সাইকেল চালানোর সময়। এই জন্য আমি সাইকেল চালিয়ে সে কতটা ডিস্টেন্স গিয়েছিল সেটা বের করলাম। সাইকেল চালিয়ে গিয়েছিলেন 4 কিলোমিটার, মানে অনুপাতে 20 কিলোমিটার তিনি সাইকেল চালিয়ে গিয়েছিলেন সেই ডিস্টেন্সটা। আর সেই ক্ষেত্রে আমি যেহেতু সাইকেলের টাইম জানি, সাইকেল নিয়ে কতটা টাইম গিয়েছিলেন, তার মানে সাইকেলের টাইম নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেখান থেকে একটা গতিবেগ বের করতে পারবো, সেটাই ছিল তার গতিবেগ। কারণ কি গতিবেগ বের করতে গেলে ডিস্টেন্স আর টাইমের প্রয়োজন, এটা ডিস্টেন্স বাই টাইম, টাইমটা উপরে যাবে 4/17, 4 × 80 ডিভাইড বাই 17, 4 17 68, 4 পয়েন্ট সামথিং দিয়ে অ্যান্সার, তার মানে অপশন ডি।
একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তার মোট ক্ষেত্রফলের অর্ধেক, যদি উচ্চতা 128 সেমি তবে তার ব্যাসার্ধ কত? তাহলে একটা সিলিন্ডার দেওয়া রয়েছে, এই সিলিন্ডারটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, চারিপাশের ক্ষেত্রফল যা দেওয়া রয়েছে 2πr/s, এটা হলো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো বক্রপৃষ্ঠ আর উপরের দুটো তল। তার মানে আমি বলতে পারি সমগ্র তলের ফর্মুলা হলো 2πr/s প্লাস 2πr²। তাহলে এখান থেকে যদি আমি 2πr কমন নেই, তাহলে এখান থেকে আমরা পাবো, এখান থেকে r পাবো, আর প্রথমেরটার থেকে h। এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো চোঙের বা সিলিন্ডারের। আর এখানে কি বলা রয়েছে, যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr/s ইজ ইকুয়াল টু মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr ইন্টু r প্লাস h, তার অর্ধেকের জন্য সামনে আমি হাফ দিয়ে গুণ করেছি। এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা 2টা থাক, এই 2 থাক হাতে আমাদের। এই পাই ক্যান্সেল করে দাও, এই আর ক্যান্সেল করে দাও। তাহলে 2h ইজ ইকুয়াল টু r প্লাস h। তাহলে এখান থেকে আমি বলতে পারি h টা এই পাশে আসলে h ইকুয়াল টু r। তার মানে বোঝা যাচ্ছে যে এই চোঙটা যে ছিল তার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু উচ্চতার সমান। তাহলে সেই চোঙের আমাদের উচ্চতা জানা, উচ্চতা হলো 128 সেমি, তাহলে ব্যাসার্ধও কি হবে 128 সেমি, যেহেতু উচ্চতা ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। প্রতি বছর কত হারে সুদে একটি অর্থ 4 বছরের দ্বিগুণ হয়? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। যদি কোনো অঙ্ক এইভাবে দেওয়া থাকে সিম্পল ইন্টারেস্টে কোনো একটা প্রিন্সিপাল বা মূলধন, সেটা নির্দিষ্ট কোনো বছর, এক্ষেত্রে 4 বছর দেওয়া হয়েছে, সেটা আসলের দ্বিগুণ হলো, তাহলে সুদের হার কত ছিল? এটা বের করার জন্য ফর্মুলা হলো 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু r। তাহলে 100 ইন্টু n মানে গুণ, দ্বিগুণ, তাহলে n এর জায়গায় 2 বসবে, তাহলে 2 এর থেকে 1 গেলে 1 আর নিচে 4, তাহলে 4 25 100, 25%। নিচের কোনটি 71 দ্বারা বিভাজ্য? এই ক্ষেত্রে তোমাকে একটা একটা করে দেখতে হবে, কিছু করার নেই। 71 কে 5609 দিয়ে ভাগ করো, 4 দিয়ে দিলে 5 দিয়ে 6 দিয়ে 7, 6 দিয়ে 6 কে 6, 6 7 42, 426, 7 দিয়ে দিলে 7 কে 7, 7 7 49, 8 দিয়ে দিলে 8 কে 8, 7 8 56, 8 কে 7 8 56, 7 কে 7, 7 7 49, 7 বারে যাবে 497, 10 এর থেকে 7 গেলে 3, হাতের হলো 1, 16 থেকে 10 গেলে 6, 5 5 মিলে গেল এত, 9 কে 9, 7 9 63, প্রথমটাতেই মিলে গেল। তাহলে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর হবে অপশন এ 5609। একটি পাইপ ট্যাঙ্কে 9 মিনিটে পূরণ করে, অন্য পাইপ ট্যাঙ্কে 90 মিনিটে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কি খালি করে, যদি পাইপের 1 লিটারের ট্যাঙ্কি সম্পূর্ণ পূরণ করতে কত সময় লাগবে? তাহলে একটি ট্যাঙ্ক 9 মিনিটে পূরণ করে, অন্য একটি পাইপ 90 মিনিটে খালি করে, তাহলে আলটিমেট দুটো যদি একসঙ্গে চলে তাহলে কত টাইমে সেই ট্যাঙ্কটি ভর্তি হবে? একটা পূর্ণ করলো, একটা খালি করলো, তাহলে একবারে দুটো পাইপ চলে কত টাইম লাগবে? এই জন্য একটা ফর্মুলা ডাইরেক্ট এই টাইপের ক্যালকুলেশন করার জন্য আমরা বিয়োগ করতে হবে, মোদ্দা কথা ab বাই a মাইনাস b, এই ফর্মুলা। তাহলে এর মান 9 আর b এর মান 10, 10 বড়টা থেকে ছোটটা বিয়োগ করে সবসময় 90 থেকে 9 গেলে হয় 81, 9 নং 81, 9 ইন্টু 90 হবে প্রথমে ab এর মান, 9 নং 81, 9 10 90, তাহলে 10, অপশন ডি। তথ্যের মোট এবং মধ্যমা যথাক্রমে 36.3 এবং 60 গড় কত? এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা রয়েছে মড মিডিয়ান সংক্রান্ত, মিন সংক্রান্ত, সেটা হলো মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমাকে এখানে গড় বের করতে বলছে, মানে মিনের মান বের করতে, মিন ইকুয়াল টু মোড তাহলে মিন ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 মিডিয়ান মাইনাস মোড ডিভাইডেড বাই 2, এটা হলো মিনের মান। এখন মানগুলো এখানে পুট করতে হবে। মিডিয়ান মানে মধ্যমা, মিডিয়ানের মান দেওয়া রয়েছে 62, তাহলে 3 গুণন 62, 3 দোকানে 6, 3 6 18, মাইনাস মোডের মান হলো 36.3 ডিভাইডেড বাই 2। এখন এখান থেকে তোমাকে বিয়োগ করতে হবে
10-এর থেকে 3 বিয়োগ করলে হয় 7, হাতে এলো 1, 16 থেকে 7 বিয়োগ করলে 9, আর 18 থেকে 4 বিয়োগ করলে 14, তাকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে কাটাকাটি করলে 7 দোকানে 14, 4 দোকানে 8, 9 8 গেলে 1, 8 দোকানে 16, 74.8, তার মানে অপশন এ। পাইপ এ একটি ট্যাঙ্কে 9 মিনিটে পূরণ করে আর পাইপ বি সময় 10 মিনিটে খালি করে। প্রথমে পাইপ এ খোলা হলো, তারপর 3 মিনিট পর পাইপ বি খোলা হলো, অবশিষ্ট ট্যাঙ্ক কত সময়ে পূর্ণ হবে? তাহলে পাইপ এ একটি ট্যাঙ্কে 9 মিনিটে পূর্ণ করে আর পাইপ বি ট্যাঙ্কটিকে খালি করে 10 মিনিটে খালি করে। তাহলে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নেই এখান থেকে। তাহলে এলসিএম করতে হবে, 9 আর 10 এর এলসিএম হবে 90 টোটাল ইউনিট কাজ। তাহলে এর এফিসিয়েন্সি 9 10 90, এবং 9, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে, প্রথমে পাইপ এ খোলা হয়, আচ্ছা ঠিক আছে, তারপর 3 মিনিট পর পাইপ বি খোলা। তাহলে প্রথম 3 মিনিটে পাইপে কাজ করবে, তাহলে প্রথম 3 মিনিটে পাইপে যে পরিমাণ ভর্তি করবে সেটা হলো 3 × 10, 30 ইউনিট, এটা হলো এফিসিয়েন্সি। তাহলে প্রথম পাইপটি 3 মিনিটে এত ইউনিট কাজ অলরেডি করে ফেললো, তাহলে বাকি কাজ আর কতটুকু রইলো? টোটাল কাজ আমাদের 90, তার থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে হবে 60 হলো আমাদের বাকি কাজ। এখন বাকি কাজ কারা করবে? দুজনে মিলে করবে। এবার তাহলে প্রথমটা তো পূর্ণ করে, পরেরটা খালি করে, তার মানে আলটিমেট এফিসিয়েন্সি কত হবে? +10 - 9, তার মানে +1। এটা হলো এফিসিয়েন্সি আলটিমেট দুজনের, তাই এটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে 60। এবিসি ত্রিভুজ এবিসি তে ডি হতে বিডি লম্ব এসি, ত্রিভুজ ডিবিসি এত ডিগ্রি, ই এবং বিসি একটি বিন্দু যেখানে সি এত ডিগ্রি, এই বি পরিমাপ কত? তাহলে তোমাকে একটা ত্রিভুজ ড্র করতে হবে। এটা হলো আমাদের ত্রিভুজ এ বি সি এবং বিডি লম্ব এসি। এই যে বিডি, এটা লম্ব কিন্তু এটা 90 ডিগ্রি, এটা বুঝতে হবে, এই জায়গাটার কোণের মান 90 ডিগ্রি। বিডি লম্ব এসি এবং কোণ ডিবিসি 22 ডিগ্রি, ডিবিসি মানে এই কোণটার মান হলো 22 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত আমরা আগে বের করে নিই, তারপরে অঙ্কে আসছি। 90 আর 22 যদি যোগ করি 2 2, 9 2 11, 112, টোটাল ত্রিভুজের 180 ডিগ্রি কোণ হয় তিনটে মিলিয়ে। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তার মানে এই কোণের মান হবে আমাদের 68 ডিগ্রি। এবার লক্ষ্য করো, ই হলো বিসি এমন একটি বিন্দু, ই হলো বিসি, যাতে ই হলো বিসি এর উপর একটি বিন্দু, এই যে ই হলো বিসি এর উপর একটি বিন্দু, যাতে কোণ সি এ ই মানে এই কোণটার মান সি এ ই, এই কোণটার মান দেওয়া রয়েছে 36 ডিগ্রি। তাহলে কোণ এ ই বি এর মান কত? এ ই বি মানে এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে, এ ই বি এই কোণটার মান। তাহলে দেখো, আমি ত্রিভুজ এইসি নিয়ে কাজ করব। এইসি, তাহলে এইসি সি কোণ জানায় আর হলো এ কোণ জানা, তার মানে 180 থেকে বিয়োগ করলে আমাদের এই কোণটা বেরিয়ে যাবে, তাহলেই আমাদের অঙ্ক হবে। তাহলে আমাদের 68 এর সঙ্গে 36 যোগ করতে হবে, 8 6 14, 6 3 9 10, 104, তাকে 180 থেকে বিয়োগ দিতে হবে 104, তাহলে 76 ডিগ্রি। তাহলে কোণ, আমরা এই কোণটার মান পেলাম হলো, একটু মুছে দেখাচ্ছি, এই কোণটার মান আমরা পেলাম 76 ডিগ্রি। তাহলে আমাদের দরকার হলো কোণ এ ই বি, এখানে ই হবে, কোণ এ ই বি এর মান বের করা। তাহলে দেখো গোটা কোণটা, এইখানে যে গোটা কোণটা এটা 180, তাহলে 180 থেকে যদি 76 বিয়োগ করি সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 180 থেকে নিশ্চয়ই 76 বিয়োগ করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 104 ডিগ্রি। 20 মিটার গভীর 36 মিটার প্রশস্ত একটি নদী এত কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, জলের পরিমাণ প্রতি মিনিটে সমুদ্রে যে জল প্লাবিত হয় তা নির্ণয় করতে বলছে। তার মানে কি, যত দেখবে এই টাইপের অঙ্ক দেওয়া রয়েছে এত কিলোমিটারে/আওয়ার বেগে চলছে, তার মানে এটা বোঝায় যে 1 ঘন্টায় 2.7 কিমি জল প্রবাহিত হয়। আর এখানেই 2.7 কিমিকে আমরা হাইট বলে ডিনোট করতে হবে তোমাকে। তাহলে নিশ্চয়ই একটা আয়তঘনকার ফিগার, তাহলে আয়তঘনকার ফিগারের ক্ষেত্রে টোটাল আয়তন বের করার ফর্মুলা হলো এ বি সি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমি এখান থেকে বলতে পারি 1 ঘন্টায়
কতটা পরিমাণ জল পরিবে সেটা আগে বের করে নিই। তাহলে আয়তন আমাকে আলটিমেটলি বের করতে হবে। দৈর্ঘ্য আমাদের জানা 20 আর প্রস্থ আমাদের 36, আর এইটাকেই আমি হাইট নিব, তাহলে 2.7 কিমি। কিমিটাকে আমাদের মিটারে আনার জন্য 1000 দিয়ে গুণ করলাম। তাহলে 1 ঘন্টায় এতটা পরিমাণ জল পরিবাহিত হয়। আমাকে বের করতে হবে প্রতি মিনিটে কত। আমরা 1 ঘন্টা আমরা জানি 60 মিনিটে, 60 মিনিটে এত জল পরিবাহিত হয় এত মিটার কিউব। তাহলে 1 মিনিটে কত, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 মিনিটে যে জল পরিবাহিত হবে সেটা হবে 20 গুণন 36 ইন্টু 2.7 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60। এবার তুমি কাটাকাটি করো, এই শূন্যটা উঠিয়ে দিয়ে এইখানে একটা শূন্য বসালাম, এই যে দুটো শূন্য আউট গেল, 6 6 গেল, 0 0 আউট হয়ে গেল। তাই 60 মিনিট আর এই দুটো 0 0 আউট হয়ে গেল, 6 6 36। তাহলে দেখো এখানে তাহলে আমরা কি পেলাম, 6 দিয়ে যদি আমরা 20 কে গুণ করি তাহলে 120 ইন্টু 270। এখন 12 কে 27 দিয়ে গুণ করতে হবে, 7 12 84 4, 12 দোকানে 24 আর 7 12 84 4, 12 দোকানে 24 আর 8 হবে 32, 324 আর 00। এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। যখন 20 34 11 16 25 সঙ্গে x যোগ করলে ক্রমে এখানে সমানুপাতি তৈরি হয়, তারপরে 3x/y এবং সমানুপাতি চিহ্ন y এত এর থেকে y এর মান নির্ণয় করতে বলেছে। তাই এটা সমানুপাতি চলছে, তার মানে 20 34 11 16 প্রত্যেকটি পদের সঙ্গে যদি এরকম 4টা পদ রয়েছে 20 34 11 এবং 16, বলছে প্রত্যেকটি পদের সাথে যদি x যোগ করে সমানুপাতি থাকবে। সমানুপাতি থাকার অর্থ হলো a b c d, এটা 4টা পদ আমরা ধরলাম, একে a b c d, এরা সমানুপাতে থাকবে। এর অর্থ হলো a বাই b ইজ ইকুয়াল টু c বাই d। কিন্তু কখন সমানুপাতি থাকবে বলছে, যখন x যোগ করা হয়। তাহলে x যোগ করে দিলাম এখানে x, তাহলে এর সঙ্গেও আমরা x যোগ করব, এর সাথেও x যোগ করব। তাহলে এখানে বের করব কত যোগ করার ফলে এটা সমানুপাতি তৈরি, মানে x এর মান মধ্যে কথা বের করতে হবে। তাহলে এইখানে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি, দেখো যদি এরকম অনুপাতে থাকে তাহলে এখান থেকে আমি বলতে পারি এর অনুপাতটা এর সঙ্গে যদি কিছু যোগ করো a প্লাস সি বাই বি প্লাস ডি সমান হবে। এইটা ইকুয়াল টু আমি আবার লিখতে পারি a মাইনাস সি বি মাইনাস ডি এর সমান, যদি এর অনুপাতটা সমান সমান হয়। তোমরা পরীক্ষায় করে দেখতে পারো, যেমন মনে করো আমি 2/3 নিলাম, আরেকটা অনুপাত তাহলে নিলাম 4 দোকানে 2 অক্ষে 2, 3 দোকানে 6, 2 দিয়ে গুণ করো 4। এবার তুমি এর সঙ্গে একটা যোগ করো কিছু, 4 এর সাথে 1 যোগ করো 5, এর সঙ্গে যোগ করো 6, দেবে কাটাকাটি করলে পরে দুই পাশে যদি যোগ করা যায় দুই পাশে, তাহলে কি অনুপাতটা কি সেম দাঁড়াবে। তার মানে এখানে আমি এটা ইউজ করব, তার মানে এটার থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এটার থেকে যদি আমরা বিয়োগ করি, 20 থেকে 11 গেলে 9, আর 34 যদি বিয়োগ করলে কি হলো, উপরে বিয়োগ করলাম তাহলে 20 থেকে 11 চলে গেল, তাহলে বিয়োগ করার ফলে কি হলো x x আউট হয়ে গেল 9, আর উপরে বিয়োগ করে নিচেও আমাকে বিয়োগ করতে হবে, সেটা মাথায় রাখতে হবে, কারণ বিয়োগ করলে পরে x x আউট হয়। উপর উপর বিয়োগ করো, আর নিচ থেকে বিয়োগ করো, 14 থেকে 6 বিয়োগ করলে 8, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, 9 অক্ষে 9, 9 দোকানে 18, তাহলে 1/2। তাহলে এই অনুপাতটাই আমি বলতে পারি যে কোনো একটা ক্ষেত্রে নেই x এর মান বের করার জন্য 34 প্লাস x ইজ ইকুয়াল টু 1/2, কোনাকুনি গুণ 20 দোকানে 40 প্লাস 2x 34 প্লাস x গেল। তাহলে এখান থেকে যদি যায় তাহলে 2x থেকে x আর x ইকুয়াল টু -6, তাহলে x এর মান আমরা বের করলাম -6, x এর মানই বের করা আমাদের টার্গেট ছিল। তারপর এখানে x এর মানটা পুট করে বাকিটার মান নির্ণয় করব, মানে y এর মান নির্ণয় করব। তাহলে x এর মান -6, তাহলে 3 6 18, নিচে y ইকুয়াল টু y, তাহলে -6 দোকানে 12 -18, তাহলে গুণ করলে y স্কয়ার ইকুয়াল টু 18 324, তাহলে y স্কয়ার ইকুয়াল যদি 324 হয়, y এর মান তার বর্গমূল মানে 18 হবে সঠিক উত্তর। (4x³ - 8x² - 13 + 19) এর সকল মূলের যোগফল ও গুণফল নির্ণয় করো।
তাহলে দেখো আমরা তো দ্বিঘাত সমীকরণ পড়েছি, এটা ত্রিঘাত টাইপের সমীকরণ। যদি ত্রিঘাত এরকম সমীকরণ থাকে, ধরা যাক এ এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, ত্রিঘাত সমীকরণ থাকলে তিনটা মূল পাবো। সেটা যদি আলফা বিটা এবং গামা ধরি, তাহলে এই তিনটা বীজের যোগফল হবে মাইনাস বি বাই এ, বি মানে এক্স স্কোয়ারের সহগ, আবার গুণফল হবে মাইনাস ডি বাই এ। এর থেকে আরেকটা আমি লিখতে পারি আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, এটা হবে সি বাই এ। তাহলে আমাদের দরকার কি, মূলের যোগফল এবং গুণফলের সূত্রের দরকার। যোগফল মানে এটা আর গুণফল, তাহলে মাইনাস বি বাই এ লাগবে। তাহলে মাইনাস বি মানে আমরা এক্স স্কোয়ারের সহগ এই যে 8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই বি বাই এ মানে এক্স কিউবের সহগ মানে 4, এটা হবে 2। তার মানে এটা আমি কি বের করলাম, যোগের মান মানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান গেল। আবার গুণফল মানে এটা বের করতে হবে আলফা বিটা এবং গামা গুণফল, তার মানে কি গুণফলের ফর্মুলা মাইনাস ডি বাই এ, ডি ফর 19 এ ফর 9, তাহলে গুণফলের মান আমরা পেলাম 19/4 এবং যোগফলের মান আমরা 2, তাহলে সঠিক উত্তর অপশন ডি। যদি এক্স এবং 67 মধ্যে গড় অনুপাত এত হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। গড় অনুপাত মানে ফর্মুলা হলো রুট ওভার এ বি, যাকে আমরা মধ্য সমানুপাতিক বলি, ইকুয়াল টু মনে করো এম, এটা হলো ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে রুট ওভার এক্স ইন্টু 368, তাহলে এর গড় অনুপাত অ্যান্সারটা দেওয়া রয়েছে, অ্যান্সার মানে এখানে এম, যার ভ্যালু 276। তাহলে বর্গ করতে হবে রুট আনার জন্য, এক্স ইন্টু 368 ইন্টু ইকুয়াল টু 276 ইন্টু 276 বর্গ করলাম, এই রুট জন্য উঠে গেল। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, এক্স ইকুয়াল টু 276 ইন্টু 276 ডিভাইডেড বাই 368, তাহলে 4 দিয়ে দেখো কাটা, 4 নং 36, 4 দোকানে 4 দিয়ে কাটাকাটি করো, 4 নং 36, 4 নং 36, 4 দোকানে 8, একে 2 দিয়ে দেবো, একে 2 দিয়ে দেবো, একবারে 4 হয়ে যাবে। 13 দোকানে 26, 1 8 দোকানে 16, 26 1, এটা তাহলে 2 দিয়ে দিলাম 138, তার মানে আলটিমেটলি 4 দিয়ে গেল। 92 রয়েছে, 2 দিয়ে যদি কাটাকাটি করো, এটা 6 দোকানে 12, 1 9 দোকানে 18, 2 দিয়ে 46। আবার দেখো 23 দিয়ে কাটাকাটি যায়, 23 দোকানে 46, 23 কে 3, তাহলে 2 দিয়ে কে কাটাকাটি করলে 6 দোকানে 12, 1 9 দোকানে 18, 3 নং 27, 3 6 18, 2 20, তার মানে 207, অপশন এ। তাহলে ত্রিভুজ এবিসি এক্স ওয়াই পরস্পর সদিশ, সদিশ হওয়ার অর্থ কি, এবিসি আবার ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদিশ। সদিশ হওয়ার অর্থ হলো কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাত সমান হবে এবং এদের পরিসীমা এবং ক্ষেত্রফলের অনুপাতও সমান হবে। তার মানে এটাকে আমি লিখতে পারি সদিশ বললে এবি বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বিসি বাই ওয়াই জেড, এসি বাই এক্স জেড ইজ ইকুয়াল টু এর পরিসীমা বাই পরেরটার পরিসীমা, এটার পরিসীমা P1 বাই P2, এটার ক্ষেত্রফল তাই রুট দিলাম, এর রুটফলের সমান। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা এটা ইউজ করব। তাহলে এখানে দেখো এবির মান দেওয়া রয়েছে 6 আর এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে 8, ওয়াই জেড এর মান 12 আর জেড এক্স এর মান 16। তাহলে দেখো এখানে কিসের মান জানি, এবি, তাহলে এবির সঙ্গে রিলেশন আমি নেব, এবির মান হলো 6 আর এক্স ওয়াই এর মান একই পাশের সঙ্গে কম্পেয়ার করতে হয় 8 ইজ ইকুয়াল টু, তাহলে প্রথমটার কি পরিসীমা, এক্স ওয়াই জেড এর পরিসীমা আমাদের দরকার পড়বে, কারণ কি এক্স ওয়াই জেড এর পরিসীমা এখান থেকে বের করতে পারবো, কারণ তিনটা বাহুর যোগফল মানে পরিসীমা। তাহলে এক্স ওয়াই জেড এর পরিসীমা হবে তিনটা বাহুর যোগফল, তাহলে এক্স ওয়াই জেড এর পরিসীমা আমরা এখান থেকে বের করে নেই 16 আর 12 18 যোগ করলে 20 আর 16 যোগ করলে 36, তার মানে এক্স ওয়াই জেড এর পরিসীমা হলো 36। তাহলে এক্স ওয়াই জেড কোথায় ছিল, নিচে ছিল, তাহলে P2 এর জায়গায় আমরা বসাবো 36, এখান থেকে P1 এর মান বের করতে হবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 3 4 9, তাহলে P1 ইজ ইকুয়াল টু 3 নং 27। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক, তাহলে দেখো বদমাশ নিয়ম অনুযায়ী করবো, তাহলে ব্র্যাকেটের কাজটাকে করে নেই, 8 আর 1 যোগ করলে 9, তাহলে 7 4 11, তাহলে 11 থেকে যদি 9 বিয়োগ করে তাহলে 2, 2 এর থেকে 2 বিয়োগ করলে আলটিমেটলি 0, তার মানে এতটুকের গোটালটার মান আমাদের 0।
তাহলে বাকিটার কাজটা করলেই আমাদের অ্যান্সার। তাহলে 72 ভাগ 4/2 গুণন 9, তাহলে 72 গুণন 2/36, তাহলে 36 দোকানে 72, 2 দোকানে 4। এত টাকার বার্ষিক কুড়ি চক্রবৃদ্ধি ছিল অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হার বিনিয়োগ করো 1 বছরের ক্ষেত্রে। তাহলে 1 বছরের ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর বলেছে, তার মানে ইয়ারটা আমাকে নিতে হবে এখানে 2। আর অর্ধবার্ষিকীতে রেট অফ ইন্টারেস্ট 20 থেকে চেঞ্জ হয়ে অর্ধেক হয়ে যাবে, যেহেতু অর্ধবার্ষিকী বলেছে। আর প্রিন্সিপালটা হলো 9900, এখান থেকে কম্পাউন্ড বের করতে হবে 2 বছরের জন্য 1 2। তাহলে 9900 টাকা 10% মানে আমরা বের করব 1/10, তাহলে এতর 1/10 করলে একটা শূন্য কাটাকাটি যাবে 990। কম্পাউন্ড মানে কি ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট, তারপর আবার 9900 এর উপর 10%, তাহলে সেটা হবে 990, আবার 990 এর উপর 10% যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 99। তিনটা যোগ করলে আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে যোগ করলে হবে 9 দোকানে 18 8, 9 দোকানে 18 কে 19, 1980, এগুলো যোগ করলাম। আর তার সাথে 99 আরো যোগ করতে হবে, এই যে টোটাল, এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। 9 9 8 9 17, 1979। যদি বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে অ্যান্সার হতো 1979, কিন্তু বলছি সুদে আসলে কত হবে, তাহলে 9900 এর সঙ্গে যোগ দিতে হবে 9 7 9 9 18, 9 একে 10 একে 9 9 18, 9 একে 10, 7 7 9 9 18, 9 একে 10। আচ্ছা 9 9 10 একে 11, 11879, একটু চেক করে নিই। তাহলে প্রথমে কত ছিল 10%, 9200, তাহলে 990 টাকা, 990 200, 9 দোকানে 18 8, 9 18 19, 00 8 9 17, এখানে 1 যোগ হবে 17 7 19 একে 20। তাহলে সঠিক উত্তর আমরা পাবো 11979, অপশন ডি। একজন বিক্রেতা 1 টাকায় 5টি চকলেট বিক্রি করে 20% লাভ করেছে, সে কতটি চকলেট কিনেছিল? তাহলে 5টি চকলেট সে বিক্রি করে 1 টাকায়, তাহলে একটা চকলেট সে বিক্রি করবে 1/5 টাকায়। তার মানে তার একটা চকলেটের এসপি আমাদের জানা, আমাদের সিপি বের করতে হবে। তাহলে এসপি থেকে যখন আমরা সিপি বের করব, তখন 1/5 আর 100 উপরে যাবে, 20% লাভ, তাহলে 120 নিচে। এবার তুমি কাটাকাটি করো, 5 20 100, 20 কে 120 দিয়ে কাটলে পরে 6, তার মানে সিপি ইকুয়াল টু আমরা এখান থেকে বের করলাম 1/, এর থেকে মানে কি নিচে কি থাকলো, 5 মানে নাম্বার, তাহলে এখানে নাম্বার, তার মানে বুঝতে হবে কটি চকলেট বিক্রি করে সে টাকায়, তাহলে বুঝতে হবে সে কতটি চকলেট কিনেছিল। আচ্ছা সিপি বের করে যে কিনেছিল, তাহলে 6টি, অপশন। কারণ দেখো উপরে কি টাকা, নিচে কত 5, তার মানে সে 1 টাকায় 6টি চকলেট কিনেছিল। একটি ক্লাসে 30 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 60 এবং বাকিদের গড় নম্বর 60, তাহলে ক্লাসের গড় নম্বর কত? 30 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, তাদের গড় নম্বর দেওয়া নেই, আমি ধরলাম x 30x, টোটাল বেরোলো। এবার বলছে 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 60, তাহলে 12 জনের টোটাল হবে 12 × 60 প্লাস বাকি, তাহলে 30 এর থেকে 12 গেলে 18 জন, 18 জনের গড় নম্বর হলো 60। তাহলে এখান থেকে কাটাকাটি করি, 30 দোকানে 60, 30 দোকানে 60, তাহলে x ইকুয়াল টু 12 দোকানে 24, 18 দোকানে 36, 6 4 10, 3 2 5 থেকে 6, তাহলে 60 হবে সঠিক উত্তর, অপশন এ। একটি খালি স্টোরেজ ট্যাঙ্কে 50 লিটার পেট্রোল ঢালার পরও এটি 10% খালি ছিল, স্টোরেজ ট্যাঙ্কি পূরণ করার জন্য কত পেট্রোল ঢালা হয়েছে? ট্যাঙ্কে টোটাল একটি খালি ট্যাঙ্কে 50 লিটার পেট্রোল ঢালার পরও 10% খালি ছিল 10%, তাহলে পূর্ণ করা হয়েছিল কত, বাকিটা তার মানে 90% পূর্ণ করা হয়েছিল। তাহলে পূর্ণ করা হয়েছিল কত লিটার জল দিয়ে 90% পূর্ণ করা হয়েছিল? 50 লিটার তেল দিয়ে, সরি, না 90% এর ভ্যালুই হবে তার মানে 50 লিটার। তাহলে 1% এর ভ্যালু আমি বলতে পারি 50/90। এখন এখানে বের করতে বলছে কতটা পেট্রোল যাবে 100% এর মান, তাহলে এই 0 0 কাটো, 500 কে 9 দিয়ে ভাগ করলে 5 9 45, 4 40, 4 9 36, তাহলে 54 পয়েন্ট সামথিং
তার মানে অপশন ডি। একটি জিনিস এত টাকা দিয়ে কেনা হলো, মানে সিপি দেওয়া রয়েছে, এর দাম 40% বাড়ানো হলো, এরপর একটি চিহ্নিত মূল্যের উপর কোনো ছাড়ে বিক্রি করো, তাহলে লেনদেনের ক্ষেত্রে শতকরা লাভ কত? আমি জানি না কয়টা, এখানে মনে হয় 81টা কেনা ধরেছিল, আমি কেনা হয়েছিল 8100 টাকায়, আমি এটা না ধরে ধরলাম কেনা হয়েছিল 100 টাকায়, তাহলে 100-র ভ্যালুই আমি বলতে পারি 8100। তারপরে এর দাম 40% বাড়ানো হলো, তার মানে এখন নতুন যদি বাড়ানো তাহলে 140 টাকা দাম হবে এটা। এরপর এটি চিহ্নিত মূল্যের উপর দাম বাড়িয়ে তার মানে চিহ্নিত করা হলো, তারপর চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দেওয়া হলো, এর থেকে ছাড় দিবে, তার মানে 140, 15% ছাড় দিলে পরে 85/100, তার মানে কোনো কিছু যদি মার্ক প্রাইসের উপর ছাড় দিলে সেটা আমরা সেলিং প্রাইস পাই, বলতে পারি সেলিং প্রাইস। 0 5 85, 5 দোকানের 10, 2 দিয়ে কাটলে 7, 7 119, তাহলে আমি 119 হলো সেলিং প্রাইস আর সিপি হলো 100, তাহলে বলছি শতকরা লাভ কত, তাহলে লাভ কত হলো দেখো, এসপি থেকে সিপি বিয়োগ, তাহলে 19, তার যেহেতু সিপি 100ই তার মানে 19%। অপশন ডি ক্ষেত্রে কোনো ভূমিকায় কি রইল না। এক্স তার ব্যয়ের পরিকল্পনা নিম্নরূপ: বেতনের 30% বাড়ি ভাড়ার জন্য, 25% খাবারের জন্য এবং চিকিৎসার জন্য, 15% অন্য 16%। যদি সে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে তবে তার মাসিক বেতন কত? তাহলে টোটাল সে কতটা খরচ করে সেটা আগে বের করে নিই। 30 করে বাড়ি ভাড়ার জন্য আর 25 খাবারের জন্য আর চিকিৎসার জন্য, তাহলে সবগুলো যোগ করতে হবে। 25 আর যদি 15 যোগ করি পাবো আমরা 40, 25 5 10 30 আর 40, 40 3 14 70 আর 16, 70 16 86, টোটাল তার এক্সপেন্ডিচার হলো 86%। আমি যদি তার ইনকাম যদি 100 ধরি, তার মধ্যে সে তার মানে 86 তাই খরচ করে, তার সেভিং হয় কতটুকু, তাহলে বাকিটা তার সেভিং, তাহলে বিয়োগ করে দাও, তাই 14% হলো তার সেভিং। এই 14% সেভিং এর ভ্যালু দেওয়া রয়েছে 42,000, তাহলে একের ভ্যালু আমরা বলবো 42,000/14, তাহলে আমাকে বের করতে বলেছে তার মাসিক ইনকাম কত, মানে 100 এর ভ্যালু। তাহলে 3 1 2 3 4 5, 3 5টা 0, অপশন বি। ফাইন্ড দা এম হুইচ অফ দ্য স্ট্যাটিস্টিক, এখান থেকে এম এর মান বের করতে বলছে। এই টাইপের যখন অঙ্ক দিবে দেখো, এটা 11/10, পরেরটা 10/11, 11/10, সবগুলো সেমে নিয়ে আসতে হয়, সবগুলো 11/10 নিয়ে আসো, সবগুলো কি 10/11। তোমার ইচ্ছা মতো, আমি দেখো এখানে সবগুলো 11/10 করছি, তাহলে 11/10 প্রথমটা, তাহলে পাওয়ার গুলো নেবো 7, 10/11, এটাকে যদি আমরা 11/10 আকারে আনতে চাই তার মানে আমাকে এখানে লিখতে হবে এইভাবে -10, তার মানে আমি পাওয়ার গুলোকে যোগ করব 7 - 10। পরেরটা দেখো সে ঠিক রয়েছে, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করার দরকার নেই। পরেরটা 10/11, আমরা সবগুলো কিসে করছি 11/10, এটাকেও চেঞ্জ করতে হবে, তার মানে চেঞ্জ করলে মাইনাস এসে যাবে, 3m + 70। 9 7 16, 16 থেকে 10 গেলে হবে 6, 9 7 16 6, তাহলে -3m - 17, এই পাশে গেলে 23 যোগ করার পর ইকুয়াল টু -3m m ইকুয়াল টু -23/3, তার মানে অপশন এ। তাহলে এই লজিকটা কি আরেকবার আমি টেনে দেখা দিচ্ছি। তার মানে কি, যখন মনে করো কোনো রাশি থাকে x⁻m, আরেকটা রাশি মনে করো x⁻n, এই দুটোর বেস সমান, তখন পাওয়ারগুলো যোগ হয়, এই পাওয়ারগুলো যোগ হবে। আর আমি প্রত্যেকটার বেস সমান করার জন্য এই কাজটা করলাম, তার মানে 11/10 ছিল, একে চেঞ্জ করিনি, যা ছিল তাই। পরেরটা 10/11কে উল্টে দিয়েছি, কারণ সেম বেস আনতে হবে মুদ্রা কথা, আর যখন উল্টে দেবো তখন কি এটার প্লাসটা মাইনাস হয়ে যাবে। একই রকম ভাবে উপরেরটাও এটাকে উল্টে দিয়েছি, তাই মাইনাস দেওয়া হয়েছে। আমরা এখানে পাওয়ার গুলো সব সেম করে দিয়েছি, তাহলে কোনো যদি সেম বেস থাকে তখন পাওয়ার গুলো যোগ হয়, আর দুপাশের পাওয়ার সেম করে দিলাম যোগ করার পরে, এই হলো কন্ডিশন। cot θ ইকুয়াল টু 3/4, তাহলে মান বের করলো sin of 3θ কত, তাহলে cot θ ইকুয়াল টু 3/4, আবার এখানে জানি sin θ, sin of 3θ ইকুয়াল টু 3 sin θ মাইনাস 4 sin কিউব θ, এটা হলো sin of 3θ ফর্মুলা। তাহলে তোমরা মনে রাখবে sin of 3θ ফর্মুলা হলো 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। তাহলে cot θ মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে এখান থেকে আমি বলতে পারি ভূমির মান 3 আর লম্বের মান 4, তাহলে অতিভুজের মান কত হবে 5, কারণ কি 3 আর 4 এর টিপটেট হলো 5, তাহলে অতিভুজ হবে 5। লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার দিয়েও করতে পারো, ওই কোর্সটাই করা হলো এখানে। তাহলে ভূমি যদি 3 হয়, লম্ব 4, এবং এর জন্য অতিভুজটা বের করলাম 5। কেন আমি অতিভুজ বের করলাম, কারণ sin θ মানেই হলো লম্ব বাই অতিভুজ, লম্বের মান 4
লম্বের মান হলো আমাদের 4, লম্ব বাই কত, অতিভুজ 5 গেল। পরেরটাতে 4, এবার কিউব বলেছে, তার মানে কি সাইনের মান তো 4/5, তার কিউব দিতে হবে। 3 4 12/5 মাইনাস 4 ইন্টু 4 কিউব 64 বাই 5 কিউব 125। তাহলে যদি ক্যালকুলেশন করি নিচে তাহলে 125 আসবে। 5 25 সঙ্গে 125 কে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 12 60, 12 দোকানে 24 আর 6 30, 300 মাইনাস 4 4 16 6, 424 একে 25। তাহলে বিয়োগ করলে পরে 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর 10 থেকে 6 বিয়োগ করলে 4, 3 3 মিলে গেল, তাহলে 44/125 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। তাহলে এই ফর্মুলাটা জানলেই হবে। দুটি সংখ্যার অনুপাত 17:7 এবং তাদের গসাগু লসাগুর গুণফল এত হলে তাহলে লসাগু এবং গসাগুর পারস্পরিক ক্রিয়াগুলির যোগফল কত। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 17:7, তাহলে লসাগু গসাগুর গুণফল, তার মানে কি যে লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, এই কনসেপ্ট ইউজ করলাম। আর লসাগু গসাগুর গুণফল দেওয়াই রয়েছে 119, এটা মানে সংখ্যা দুটির গুণফল। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 7 এবং 119 কাটাকাটি গেলে 1, তাহলে এক্স এর মান এখান থেকে আমরা বের করবো 1, তাহলে এক্স এর মান 1 বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমি সংখ্যাগুলো বের করে দিই, তাহলে একটা সংখ্যা হবে 17 x ধরেছি, মানে একটা সংখ্যা 17, আরেকটা সংখ্যা হবে আমাদের 7। এখন বলছে এদের লসাগু গসাগুর পারস্পরিক ক্রিয়াগুলির যোগফল, মানে এখানে পারস্পরিক ক্রিয়া কি ছিল, মানে এদের যে ইনভার্স থাকবে অনন্য তাদের যোগফল আকারে লিখতে বলছে। তাহলে দেখো 17 আর 7 দুটো সংখ্যা পেলাম, তাহলে এদের যদি গসাগু করি তাহলে কত হবে, 7 আর 17 গসাগু মৌলিক সংখ্যা, তার মানে 1, আর লসাগু করলে তাহলে এখান থেকে আমরা পাবো 119 গেল। এখন কি বলছে পারস্পরিক ক্রিয়াগুলির যোগফল কত, তার মানে 1 প্লাস 1/119, মানে অনন্যকে যোগফল নির্ণয় করতে বলছিল এখানে, আসলে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, একটু ট্রান্সলেশন বন্ধ করুন। 119 প্লাস 1, তার মানে 120/120। তার মানে প্রশ্নটা হবে লসাগু আর গসাগুর অনন্যকে যোগফল কত। অপশন এ। পরেরটা বলেছে এত এর গড় নির্ণয় করবো, আমরা এটা যোগ করবো, যোগ করে যতগুলো সংখ্যায় ভাগ করতে হবে। তাহলে দেখো 5 3 কত রয়েছে 8, 5 3 8, 8 5 13, 13 7 20 আর 8 28, 5 3 8, 8 5 13, 13 7 20 আর 8 28, হাতে হলো 2, তাহলে 10 আর 2 12, 12 12 24, 24 আর 4 28, 28 9 27, 28 9 37, আর 30 আর 12 42, 7 2 9, 4 3 7, তাহলে 7 9 8 ডিভাইডেড বাই 1 2 3 3 3 6 দিয়ে ভাগ করব, 6 অক্ষে 6, আর পরেরটা 6 অক্ষে 6 নয় 6 3 3 6 18, 6 অক্ষে 6 গেল, 6 অক্ষে 6 7 6 1 3 6 18, তার মানে 133, অপশন ডি। একটি দলে 6 জনের বয়স এত, তাদের বয়সে আদর্শ বিচ্যুতি ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেরিভেশন। এটা করার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা তোমাকে বুঝতে হবে। ফার্স্ট কাজ তোমাকে মিন বের করে নিতে হবে, মিন মানে গড়। তার মানে সবগুলোকে আমরা যোগ করব, যোগ করে দেখো কত হয়, 5 5 5 10, 5 15, 5 5 5 15, 5 5 4 9, 4 13, 3 13 3 16, 3 19, 2 20, 2 22, 25, আর কতগুলো রয়েছে 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ টোটাল সংখ্যা। এখন ভাগ করো, 4 6 4 6 24, 3 বার দিতে হবে, তাই 4 6 24, 3 6 18, তাহলে 22 থেকে 18 গেলে 4 45, তাহলে 6 7 42, 3 30, 5 6 30, তাহলে 37.5 হলো এদের গড়। 1 নম্বর স্টেপ গেল গড় বের করা। 2 নম্বর কাজ কি করতে হবে, প্রত্যেকটার থেকে বিয়োগ করতে হবে। তার মানে প্রসিডিওরটা খালি দেখবে, বিভিন্ন বড় বিশাল প্রসিডিওর রয়েছে, এটা 37.5 থেকে এই 25 কে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর তার স্কোয়ার করতে হবে, এই হলো লজিক। তাহলে বিয়োগ করলে কত হয়, এরকম ভাবে সবগুলোই করতে হবে, তার মানে 30 থেকে। আর দেখো এখানে বিয়োগ করার পর স্কোয়ার করবেন, মাইনাস আর প্লাস থাকবে না, কারণ মাইনাসের স্কোয়ার করলেও কি হবে, প্লাসই হবে। তাহলে 37.5 একই রকম ভাবে
35 মাইনাস 37.5, তারপরে 40 মাইনাস 37.5, তারপরে 45 মাইনাস 37.5, তারপরে 50 মাইনাস 37.5। এবার বিয়োগ করো, দেখো 25-এর থেকে যদি আমরা 37 বিয়োগ করি তাহলে কত হয়, 8 12, 25 আর 12 তাহলে 12.5, তার স্কোয়ার করতে হবে কিন্তু আবার গেল। তারপর 30-এর থেকে 7 বিয়োগ করো তাহলে কত হবে, 3 এত গেল, তাহলে 30 গেল, 30-এর থেকে 37 7 7, তাহলে 37 তার মানে 30 7.5 গেল। তারপরটা হবে 2.5 গেল। আবার 40 থেকে 37 একই রকম হবে, তাহলে মাইনাস প্লাস গুলো আমি একবারে অ্যাভয়েড করে দিলাম, স্কোয়ার করলে সব আউট হয়ে যাবে, প্লাসে এসে যাবে 2.5। 45 আর 37, তাহলে 35 আর যদি 37 নিয়ে তাহলে এটা কত হবে 7.5, আর 50 আর 37 12। এখন প্রত্যেকটা স্কোয়ার করতে হবে আবার, 5 5 25, আর 12 পরের সংখ্যা হলো 13, 13কে 12 দিয়ে গুণ করলে 156। 5-এর ক্ষেত্রে এই নিয়মটা খাটে কিন্তু, 5 5 25, 7-এর পরের সংখ্যা হলো 8, 7 8 56। 25 25 625, 6.25, এটা হবে 6.25। পরেরটা 5 5 25, 7 8 56, 56.25, 5 5 25, এটা পড়াই হয়ে গিয়েছে, এগুলো একই সেম এসেছে প্রথমে 56.25। এখন সবগুলোকে তোমার অ্যাড করতে হবে, এই হলো কেস। তাহলে কতগুলো এসছে, 6টা সংখ্যা, 6টা 5 থাকবে, 5 6 30, হাতের হলো 3, 6 দোকানে 12, 12 আর 3 15, হাতের হলো 1, তাহলে 6 একে 7, 6 একে 7, 6 13, 6 একে 7 6 13, 6 19, 6 25, 6 31 37, 37 এর 7, হাতের হলো 3, তাহলে আমাদের এখানে রইল 15, 15 আর 5 20, 20 প্লাস 25, 25 প্লাস 30, 30 আর 10 40, আর 43 টোটাল সাম। এবার দেখো, এবার নেক্সট কেস, টোটাল নাম্বার কত 6, 6 দিয়ে একে ভাগ করতে হবে, সেটাকে বলা হয় ভ্যারিয়েন্স বের করা। এখান থেকে ভ্যারিয়েন্সটা আগে বের করে নিতে হবে, ভ্যারিয়েন্স। তাহলে 437.50 ডিভাইডেড বাই 6। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করতে ভ্যারিয়েন্স মানে কি, এই টোটাল এইভাবে করার পরে সাম বেরবে, তাকে যতগুলো সংখ্যা রয়েছে তার সাথে ভাগ, এটাকে বলে ভ্যারিয়েন্স। 6 7 42, তাহলে সে 42 গেলে 1, তাহলে 17, 6 দোকানে 12, 5 মানে 72 পয়েন্ট সামথিং, আমি অ্যাপ্রক্স নিয়ে কাজ করছি, তাহলে 72 পয়েন্ট সামথিং। ভেরিয়েন্সের মান বেরিয়ে গেল। এখন দরকার স্ট্যান্ডার্ড ডেরিভেশন। স্ট্যান্ডার্ড ডেরিভেশন মানে হলো ভেরিয়েন্সের রুট, ভেরিয়েন্সের রুট, তার মানে 72-এর রুট করতে হবে। এখন দেখো 72-এর কার কাছাকাছি, তাহলে আমরা দেখো এখানে অপশন দেখে বোঝা যাচ্ছে 8 8 64, 9 নং কত 81, বেশি হয়েছে 8 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, তাহলে 8 পয়েন্ট সামথিং একটাই অপশন রয়েছে, অপশন সি। এই গোটা প্রসিডিওর হলো আমাদের ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেরিভেশন বের করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া তোমাকে বুঝতে হবে, নাহলে কি এটা করতে সময় লাগে, পরীক্ষার সময় লাস্টের দিকে করতে হবে। তবে আজকের ক্লাসে আরেকটা অঙ্ক রয়েছে, এটা হলো 29। এটা দেখো, এটা একটা ফর্মুলা, এটাকে 8x কিউব 27y কিউব 64z কিউব, এত এই টাইপের অঙ্ক দিয়ে তোমাকে বুঝতে কোনো না কোনো ফর্মুলায় যাবে। এখন দেখতে হবে কোন ফর্মুলায় যায়। 8x কিউব, তাহলে একে আমি লিখতে পারি 2x তার কিউব প্লাস 27y কিউব, তাহলে 3y তার কিউব, 64 রয়েছে তার মানে একে লিখতে পারি 4z তার কিউব, এতটুকু। তার মানে এখানে আমি লিখতে পারি মাইনাস 3, এর মান 2x, আর বির মান 3y, আর সির মান 4z। এবার গুণ করে দেখো তো এটা মিলছে কিনা, 72 হচ্ছে কিনা, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দোকানে 6, 3 4 4 72, হ্যাঁ মিলে গিয়েছে। এটাকে দেখো একটা ফর্মুলায় যাবে, এটা 2x স্কয়ার, তাহলে এখানে লিখবো আমরা 3y তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4z তার হোল স্কয়ার, তারপরে মাইনাস ab, তার মানে 2x ইন্টু 3y
তারপরে বিসি, বি মানে 3y ইন্টু মাইনাস 4z গেল, 3 4 12x তো মিলে গেছে বিসি। আর সিএ, তাহলে সিএ মানে আমাকে নিতে হবে প্লাস 2x ইন্টু মাইনাস 4z, 4 দোকানে 8zx। তাহলে এটা লেখার উদ্দেশ্য তোমাদের এটা বোঝানো যে এটা দেখো একটা ফর্মুলায় যাচ্ছে, সেটা হলো a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। তোমাকে তো পরীক্ষা তো লিখতে হবে না, বোঝার জন্য বলা হচ্ছে। এটা a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা দেখো এ বি, এটা দেখো বিসি, এটা হলো সিএ। তার মানে এখানে একটা ফর্মুলা গেল, সেটা কি, সেটা হলো তোমাকে বুঝতে হবে। সেই ফর্মুলাটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা। এই ফর্মুলাটা আসলে কি, সেটা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি সি এ। এবার একটু ভালো করে তুমি লক্ষ্য করো, দেখো নিচের টার্মটা উপরের টার্মটা এই আকারে ছিল, এ কিউব বি কিউব সি কিউব 3abc, সেটার ফর্মুলা এটা হলো। তার মানে নিচের টার্মটা দেখো ওইভাবেই রয়েছে। নিচের কি রয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি বি সি সি এ। তাহলে এর থেকে কি বোঝা গেল, এই দুটো টার্ম আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে আলটিমেটলি কি, এ প্লাস বি প্লাস সি। এ মানে তোমার 2x প্লাস 3y মাইনাস 4z, এটাই হবে অ্যান্সার। 2x প্লাস 3y মাইনাস 4z, অপশন বি। তাহলে এই টাইপের অঙ্কটা তোমাকে দেখেই কিন্তু বুঝে দিতে হবে, এতটুকু করা দরকার। তোমরা পরীক্ষা গেলে এই একটা টার্ম, এই দুটো টার্ম, তিনটে টার্ম দেখেই সবাই অ্যান্সার করবে। তবে আজকে ক্লাসে এই 29খানা কোশ্চেন ছিল, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। এগুলো সলভ করে যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট হয় তবে সেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলে এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পর্যন্ত আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।